বোনেরা, আজকে সকালে আপনারা আমাদের এই আমন্ত্রণে এসেছেন। এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের খুলনা 4 নির্বাচনী এলাকার নির্বাচনী প্রচারণার্থী নির্বাচনী তাদের পক্ষ থেকে এবং আমাদের বিরোধী পক্ষ থেকে আপনাদের সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এবং জেনে খুশি হবেন যে আমরা এই খুলনা 4 নির্বাচনী এলাকা, এটা পল্লী প্রকৃতির একটা অনিন্দ সুন্দর আমাদের এই গ্রাম অঞ্চল। কিন্তু আপনার যান্ত্রিক এবং প্রযুক্তির এই যুগে, শিল্প কলকারখানার এই যুগে মানুষের যে বিস্তার ঘটেছে, এতে আমাদের এই অঞ্চলের সবুজায়নের যে ঘাটতি হচ্ছে এবং জলবায়ুর যে উষ্ণতা বাড়ছে, এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই খুলনা 4 নির্বাচনী এলাকায় একটি ক্যাম্পেইন করছি এবং প্রকল্প হাতে নিয়েছি। সেটা হলো একটি বাড়ি একটি গাছ, সবুজায়নের অঙ্গীকার। এটা হলো আমাদের মূল স্লোগান। আমাদের উদ্দেশ্য হলো গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। এখন আমরা এই প্রোগ্রামটা আমাদের এই নির্বাচনী এলাকায় করব। আমরা ঘরে ঘরে যে খালি হাতে শুধু ভোট চাইব না, পাশাপাশি প্রতিটি পরিবারকে একটি ফলজ বৃক্ষ আমরা উপহার দেব এবং সেই পরিবারের শিশুগুলো যারা আছেন বা শিশুটি আছেন তাদেরকে বলে আসবো যে তোমরা এই গাছটি পরিচর্যা করবা এবং এর ফলে এই গাছটা যখন বড় হবে তখন সেই গাছের যে ফল, সেই ফল শুধু সেই পরিবারের পুষ্টি যোগাবে না, সেই পরিবারের সেই ফলের অতিরিক্ত অংশ বিক্রি করেও কিছুটা সচ্ছলতা আসবে। আমাদের নেতা তারেক রহমান, আপনি জানেন যে তিনি একটি চেষ্টা, একটি উদ্যোগ দেবে সচ্ছলতা নামে একটি প্রোগ্রামের আগে করেছিল। সেই প্রোগ্রামটা সারা বাংলাদেশের যে অংশীদার উদ্যোগে করা হয়, একই সাথে তিনি বাংলাদেশের প্রায় 6 লক্ষের মতো চারা লাগিয়েছেন এবং আমি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার নির্বাচনী কার্যক্রম শুধু লিফলেট বা প্রচারপত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, প্রতিটি ঘরে একটি ফলজ বৃক্ষ উপহার দিব। এর ফলে আপনি জানেন যে বৈশ্বিক যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, সেই উষ্ণতাকে অন্তত আমাদের অঞ্চলে কিছুটা হ্রাস করবার একটা চেষ্টা থাকবে এবং কার্বন নিঃসরণের ফলে পৃথিবী যে আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে, সেই কার্বন নিঃসরণকেও আমরা কমাবো। আপনি জানেন যে গাছগুলো আপনার দিনের বেলা প্রচুর অক্সিজেন দেয়, রাতের বেলা কার্বন ছাড়ে এবং কার্বন তারা গ্রহণও করে দিনের বেলায় এই গাছগুলো। এই জন্য কার্বনের নিঃসরণের পরিমাণও কমে যাবে এবং আমাদের এই উদ্যোগের ফলে আমাদের এই অঞ্চলের ছেলেদের, শিশুদের, মেয়েদের, আপনার যুবক তরুণীদের মধ্যে প্রকৃতির প্রতি একটা প্রেম ভালোবাসা জন্মাবে। আমরা এই উদ্যোগকে আজকে আপনাদের সামনে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা 50,000 চারা আপাতত আমরা সমস্ত সারা নির্বাচনী এলাকায় লাগাবো। পর্যায়ক্রমে আমার দৃঢ় বিশ্বাস নির্বাচনের আগেই 2 লক্ষ চারা রোপণ করার একটা পরিকল্পনা আমাদের রয়েছে, সেটা পর্যায়ক্রমে চলবে। আপনি জানেন যে নির্বাচনী প্রচারণার মধ্যেও এটি হবে আমাদের সবচেয়ে মানসম্মত এবং আমাদের জনবান্ধব, পরিবেশ বান্ধব একটা কর্মসূচি এবং এই শিশুদের মধ্যে, পরিবারের মধ্যে প্রকৃতির প্রতি প্রেম এবং আপনার আমাদের এই সবুজায়ন করার জন্য আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগ সফল হোক আল্লাহর কাছে সেই কামনা করে আমি আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ভাই, কিভাবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন? কারণ আপনার তো 3টা উপজেলা আলাদা আলাদা বিচ্ছিন্ন এবং প্রচুর পরিমাণে ভোটার আছে,
মানে কি লক্ষ্যমাত্রা নিয়েছেন, সকলের কাছে পৌঁছাবেন, মানে আজকের কিভাবে প্রচারটা ধাপে যদি আপনাকে বলি তাহলে আমরা এখান থেকে শুরু করে আমাদের প্রয়াত যুব দলের নেতা আমাদের ছোট ভাই বিশ্বাস বাহাউদ্দিন, তার এই পাশেই আপনার বাড়ি, সেখানে আমরা দুটো ফলজ চারা রোপণ করে আমরা সেখান থেকে যাব আইসগাতি গ্রামের শাহপাড়া, তারপরে রাজাপুর, পেয়ারা, মিষ্টি পেয়ারা, দুবিয়াটি, খান মোহাম্মদপুর, শিরগাটি, এইসব অঞ্চলে পেয়ারা, এইসব অঞ্চলে বিভিন্ন বাড়িতে এই কিছু কিছু বাড়ি বাদ করতেই পারে, আপনি জানেন মানুষ তো যন্ত্রণা বা রোবটও না, কিছু কিছু বাড়ি বাদ করতেই পারে। এইসব বাড়িতে আমরা ফলজ বৃক্ষ রোপণ করবো, নিজেরাই তাদের উদ্যোগে রোপণ করে দেবো। আজকে আমাদের এই প্রোগ্রামটা রয়েছে, আমরা আজকে আশা করবো আইসবাত ইউনিয়নের অন্তত 3 ভাগের 2 ভাগ এলাকা সমাপ্ত করতে, আবার 3টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে। এইভাবে আমরা নির্বাচন পর্যন্ত চালিয়ে যাব। আমার অনুপস্থিতিতে আমার দলের নেতা কর্মী যারা আছে তারাও এই প্রোগ্রামটায় যোগ দেবে। আপনি দেখেছেন ইতিমধ্যে আমরা চারা সংগ্রহ করেছি, এই চারাগুলো নিয়ে আমরা বিভিন্ন বাড়িতে যাব। আমার একটু আবেদন থাকবে আপনাদের কাছে, এই খুলনার মানুষ যে এমন একটা উদ্যোগ গ্রহণ করছে, এটা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে আমাদের খুলনার দেখা দেখি আমার ধারণা প্রতিটি নির্বাচনী এলাকায় যদি এইভাবে অন্তত 1 কোটি গাছ লাগানো হয়, প্রকৃতি কতটা উপকৃত হবে, আমরা মানুষ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা উপকৃত হবে। এই জন্য আমরা ধানের শীষের প্রার্থী খুলনা 4 নির্বাচনী এলাকা থেকে আপনাদের কাছে ঐকান্তিক একটা আবেদন থাকবে যে আমাদের এই প্রোগ্রামটা আপনারা যদি অন্তত অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে, জনসচেতনতা প্রোগ্রাম হিসাবে যদি প্রচার করেন, তাহলে আপনাদের এই খুলনা একটা মডেল নির্বাচনী প্রচারণার একটা মডেল হিসাবে স্বীকৃতি পাবে। ভাই, আপনি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, দল আপনার উপর আস্থা রেখেছে। আমরা আশা করছি এবং প্রার্থনা করছি যে বিএনপি সরকার গঠন করলে আপনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। এটা আমাদের জন্য দাবি। এখন মানে আপনার চোখে এটা পড়েছে কিনা, যেহেতু এই অঞ্চলের শীর্ষ নেতা আপনি, দলের মধ্যে বিভেদ আছে, এই বিভেদটাকে আসলে কেমনে একসাথে মার্চ করবেন, এবং জনগণের মধ্যে সাড়া কেমন দেখছেন? এখানে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একাডেমিক পলিটিক্যাল ভাষায় আপনারা আমাদের এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদের প্রচার, আপনাদের প্রসার, আপনাদের লেখনী, আপনাদের ভিডিও প্রোগ্রামিং, আপনাদের ভার্চুয়াল যে মেসেজ, এটার মাধ্যমেই কিন্তু আমার রাজনীতির প্রায় 70% নির্ভর করে। সুতরাং আমি রেটরিক এখানে বা পলিটিক্যাল ডিসকোর্স আপনাকে দেব না, আমি একাডেমিকলি বলতে পারি যে মত এবং পথের পার্থক্য যে বৈশিষ্ট্য, এটাই হলো, এইটা নিয়েই কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছে। মত এবং পথের পার্থক্য শুধু গণতন্ত্রের রুটি না, পুরো পৃথিবীর বৈচিত্র্য তো এখানে। যে এই যে সবুজায়ন প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি, এটা কিভাবে করব, এটা নিয়েও কিন্তু গতকাল রাত্রে আমাদের মধ্যে তীব্র কথাবার্তা, তর্ক বিতর্ক, কিভাবে প্রোগ্রামটা করব, কি গাছ দিব তা নিয়েও আমাদের মধ্যে তর্ক। এটাই কিন্তু একটা জিনিস সাকসেসফুল হওয়ার বৈশিষ্ট্য। ঠিক একইভাবে আমাদের এই অঞ্চলে খুলনা অঞ্চলে আপনার বিএনপির মধ্যে রাজনীতির মতাদর্শগতভাবে কিছু পার্থক্য ছিল, কিন্তু রাজনীতি এবং নির্বাচন, রাজনীতির যে ক্যাম্পেইন, রাজনীতির যে অ্যাক্টিভিটিস, নির্বাচনের ক্যাম্পেইন, এটা আমি মনে করি দুটো বিষয়। রাজনীতির অ্যাক্টিভিটিসগুলো হয় একটা সিস্টেমে, কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন এটা হয় আরেকটি সিস্টেমে। তখনই দ্বন্দ্বটা শুরু হয়, এটা আমরা জানি যে রাজনীতির অ্যাক্টিভিটিস, নির্বাচনী ক্যাম্পেইন, যখন অ্যাক্টিভিটিসকে ক্যাম্পেইনে পরিণত করি তখন অনেক ব্যাপক পরিবর্তন হচ্ছে। আপনি নমিনেশনগুলো সারা বাংলাদেশে দেখলেই বুঝবেন, তাই না? এখানে জেতার একটা বিষয় থাকে, আর রাজনীতিতে যেটা হলো আদর্শগতভাবে তৈরি রাখতে হয়, কে কত শো আপ করতে পারলো, কে কত কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারলো। ক্যাম্পেইনে, আপনি রাজনৈতিক ক্যাম্পেইনে যতই মানুষের কাছে পৌঁছে দেন, আপনাকে যদি যোগ্য না মনে করে, রং বেরঙের ক্যাম্পেইন করে আপনি জিততে পারবেন না। সুতরাং যে মতাদর্শগত পার্থক্যটা আমরা রেখে দিয়ে এখন নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে কিছু মতভেদ থাকবেই। আপনারা কিছুক্ষণ আগে দেখছেন
এখানে আমাদের যে চার নির্বাচন এলাকায় প্রচারগুলো হবে সেইটার দায়িত্বে রসিদ রয়েছে। এ এসে বলছে ভাই এইটা করতে হবে, ও এসে বলছে ভাই ওইটা করতে হবে, তাই না? এটি তো একটা বিভেদ, কিন্তু এইটাকে নিউট্রাইজ করে এগিয়ে যাওয়াটাই নেতৃত্বের লক্ষণ। আমার দৃঢ় বিশ্বাস খুলনার যে 5টি আসনে আমরা মোটামুটি মনোনয়ন দেওয়া হয়েছে, এই 5টি আসনে আমরা সবাই 5জন প্রার্থী বিএনপির সাথে সংযোগ করে, বিএনপির সাথে আলোচনা করে আমাদের নির্বাচনী প্রচার অফিসিয়ালিও আনঅফিসিয়ালি চলছে, এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই খুলনার 6টি সিট এবং 1000 জায়গা উপহার দিব। এজন্য আমাদের ঐক্য অপরিহার্য এবং এই ঐক্য এখনও আছে, ভবিষ্যতে থাকবে। একটু জাতীয় পর্যায়ে জানেন যে আগামীকালকে জামাতের একটি কর্মসূচি আছে ঢাকাতে, এবং এই পাশাপাশি 13 তারিখে আপনারা এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন, এবং নির্বাচন নিয়ে কোনো সংশয় আপনি দেখছেন? প্রথমে বলি নির্বাচন নিয়ে সংশয়। নির্বাচন নিয়ে যদি সংশয় থাকে তাহলে একবার মাথা ঠান্ডা করে বুঝুন যে বাংলাদেশের গণতন্ত্র, 24-এর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের সভরেন্টি অর্থাৎ সার্বভৌমত্ব, এটা কি বিপন্ন হবে না? সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এবং সমস্ত রাজনৈতিক দলকে এই সিদ্ধান্তে উপনীত হতে হবে যে একটা acceptable to all free and fair ইলেকশন আমাদের প্রয়োজন। 2 নম্বর কথা যেটা বললেন যে আমাদের অভ্যুত্থানের শক্তি জামাত ইসলাম, আমরা যারা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিস্টকে পরাজিত করেছিলাম, সেই অভ্যুত্থানের একটি শক্তির আপনার গণভোট আগে দাবিতে এবং নিম্ন এবং উচ্চ কক্ষে, আপনারা এই কথাগুলো জানেন, এই জন্য আমি সংক্ষেপে বলছি, পিআরের দাবিতে এবং আরও কিছু কিছু দাবিতে, 5 দফা দাবিতে খুব সম্ভব তারা 11 তারিখ প্রোগ্রাম দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল এটা মনে করে যে এটা হলো পলিটিক্যাল একটা কৌশল, রাজনৈতিক দলগুলোকে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, তার নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য, রাজনীতির মাঠকে গরম করার জন্য একটা প্রোগ্রাম। কারণ বিএনপি যখন 237টি আসনে 36টাকে তো বাদ হয়েছে, এখন 36টি আসনের নমিনেশন দিয়েছে, তখন বিএনপির নেতাকর্মীরা যখন এলাকাগুলোতে গেছে তখন যে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী যে আমেজ সৃষ্টি হয়েছে, এটা দেখে জামাত ইসলাম তারা কিন্তু আজ থেকে 1 বছর আগে তাদের 30 আসনে মনোনয়ন দিয়েছিল। এরকম স্পন্টেনিয়াস জুবিলিয়ান কিন্তু ওদের হয়েছিল না। এটা দেখে তারা বিকল্প একটা ব্যবস্থা নিয়েছে যে মাঠ গরম রাখার জন্য তারা তাদের দাবিগুলোকে, যে দাবিগুলো রিজলভ আপনার ঐক্যমত কমিশনে রিজলভ, কিন্তু আপনারা ব্যাখ্যার দিক গেলে অনেক সময় লাগে, এখন সেটাকে আবার সামনে এনে তারা, আমি মনে করি, রাজনৈতিক মাঠকে গরম করছে। এটা দ্বারা নির্বাচনকে সংশয় না করে নির্বাচন আরও ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হবে। এজন্য হয়তো তাদেরও নেতাকর্মীকে তারা মাঠে রাখতে চাচ্ছে। সেকেন্ড কোশ্চেন, যে 13ই নভেম্বর লকডাউন, এখন তো হরতালের নাম হয়ে গেছে দেখি লকডাউন, এটা তো ধার করা শব্দ। আমাদের ছাত্র ভাইরা যে 5ই আগস্ট লকডাউন দিয়েছিল, সেটাকে আমি মনে করি সূর্যের আলো যেমন ধার করে চাঁদ আলোকিত হয়, যাতে ধার করা একটা শব্দ লকডাউন। এই লকডাউন জনগণ প্রত্যাখ্যান করবে, কারণ যে তারা অলরেডি জনগণের কাছে পরাজিত, তারা অলরেডি জনগণের কাছে প্রত্যাখ্যাত, এবং যে জনগণকে উদ্বুদ্ধ করেছিল পলিটিক্যাল পার্টিগুলো, তারা কিন্তু ঐক্যবদ্ধ এই আওয়ামী লীগের প্রতিহতের ব্যাপারে, তারা কিন্তু ঐক্যবদ্ধ। সুতরাং তাদের এই প্রোগ্রাম আমার মনে হয় না যে আমাদের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে, কারণ ছিন্ন যে কোনো ঘটনাকে আপনি প্রধান ঘটনা হিসেবে বিবেচনা করতে পারেন না। অতএব আমার দৃঢ় বিশ্বাস, যদি ডক্টর ইউনূস সরকার তার চূড়ান্ত আন্তরিকতা দেখান এবং তিনি যে ঐতিহাসিক নির্বাচনের কথা বলেছেন, এবং তার প্রেস উইং থেকে বলা হয়েছে যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই, অনেক আমি স্ট্রং ভয়েস তাদের দেখেছি, এটা যদি তারা মিন করে
এবং জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি, পলিটিক্যাল পার্টির উপস্থিতি কিন্তু নির্বাচনকে আরও নিশ্চয়তার দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে বিএনপি মনোনয়ন দিয়েছে, জামাত মনোনয়ন দিয়েছে, এনসিপি মনোনয়ন ফর্ম বিক্রি করতে শুরু করেছে। এখন অপেক্ষা করবেন যে অ্যালায়েন্সটা কীভাবে হবে, কারণ রাজনীতি এক জিনিস, নির্বাচন আর এক জিনিস। নির্বাচন কিন্তু অ্যালায়েন্স হয়। তা আমাদের 67টা বা 68টা আসন ফাঁকা রেখেছি, এটা দেখে আপনাদের বোঝাও, আপনারা বুঝছেন যে আমরা অ্যালায়েন্সের দিকে, জোটের দিকে এগিয়ে যাচ্ছি। একইভাবে জামাতে ইসলাম তারাও কিন্তু আমি দেখলাম তারাও জোটের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং নির্বাচন নিয়ে শঙ্কা আমি মনে করি নেই, এবং আমি নৈতিকভাবে মনে করি থাকা উচিত না। বাট দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ, পিপলস ইন্টারেস্ট, সাবভেন্টি অ্যান্ড আওয়ার মাস আফসার, এটা আমাদের শঙ্কা থাকা উচিত। আমরা যদি সবাই নির্বাচনটাকে প্রাধান্য দেই তাহলে কিন্তু এই সমস্ত তর্ক বিতর্ক দূর হয়ে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুলনা জেলায় আপনি দেখবেন যে গত 1 মাস ধরে হারে পুরোপুরি হচ্ছে। তো নতুন ডাইমেনশন শুরু হয়েছে যে তুচ্ছ ঘটনায় মানুষটা ঘুরে যাচ্ছে। আগামী নির্বাচনের একটা প্রভাব বা আইন শৃঙ্খলা বাহিনীর যে বর্তমান যে অবস্থান সেটি সন্তোষজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নির্বাচনের জন্য আপনার সুষ্ঠু থাকবে তা না। আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম লাস্ট ডুমস যে কেমন পর্যন্ত ভালো রাখতে হবে, এটা আমাদের মানব জাতির অধিকার হওয়া উচিত। এখন আমি প্রশাসন, যারা খুলনার প্রশাসন আছেন তাদের কাছে আমরা বিএনপি বারবার আহ্বান জানিয়েছি যে নিরপেক্ষভাবে আপনারা প্রশাসন চালনা করুন এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এইসবের বিরুদ্ধে আপনারা কঠোর হন। কিন্তু আপনারা যেহেতু অভিযোগ করছেন, সেজন্য আমার বক্তব্য হলো যে আমরা বহুদিন ধরে বলছি যে প্রশাসন কোনো চেঞ্জ কিন্তু 5ই আগস্টের পর আসে। পুরনো প্রশাসনকেই আপনার বিভিন্নভাবে বদল করে রেখে দেওয়া হয়েছে। এখন পুরনো প্রশাসন বলতে আমি 17 বছরের প্রশাসনে যারা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বহন করতো তারা রয়ে গেছে। তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে যে একটা আনস্টেবল সিচুয়েশন যদি তৈরি করা যায়, একটা এনার্কি যদি তৈরি করা যায়, তাহলে নির্বাচন অনিশ্চয়তা হলে আপনার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো, একটা অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। আর অনির্বাচিত সরকারের সেই বেসটা, সেই স্ট্রং বেস, ভিত্তিমূলটা থাকে না, যে একজনকে শাস্তি দেওয়া বা একজনকে পরে হুঁশিয়ারি দেওয়া। নির্বাচিত সরকার হলে তারা জানে যে তারা যে অপকর্ম গত 5 বছরে করেছেন তার কোনো না কোনো একটা শাস্তি তাকে পেতেই হবে। এই জন্য কিছু কিছু কর্মকর্তা যারা আগের প্রশাসনে ধামা ধরা কর্মকর্তা ছিল, তাদের এই ইনডিফারেন্স, উদাসীনতা, তাদের অ্যাপাথি, এইটা কিন্তু আমাদের এই সন্ত্রাসীদেরকে আরো উজ্জীবিত করবে। তারা যদি স্ট্রংলি হ্যান্ডেল করতো, আপনি দেখবেন কোনো সন্ত্রাসীকে হ্যান্ডেল করতে যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আপনার কখনো প্রশাসনের উপর নিয়ন্ত্রণ করেনি। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা সারা বাংলাদেশে হতেও পারে, কিন্তু এইটাকে সামগ্রিকভাবে দেখানো ঠিক হবে না। প্রশাসনকে তার সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদের অভ্যুত্থানের স্বার্থে এগিয়ে আসতে হবে। এই পরিবেশ বান্ধব যে কর্মসূচিটা আপনার হাতে নিচ্ছেন, যদি আপনি নির্বাচিত হন, এমপি নির্বাচিত হন, তারপরেও কি এই কর্মসূচিটা অব্যাহত থাকবে কিনা, নাকি এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য? দেখেন, আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, ব্যক্তি বিশ্বাস আর দল দল একটা নির্বাচন ইশতেহার দিবে, কেন্দ্রীয় বিএনপি, সে ইশতেহার অনুযায়ী দেশ চলবে। আমার এই নির্বাচনী এলাকায় আমরা একটা নির্বাচনী ইশতেহার দিব, এটা আমাদের আগামী দিনে এই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য। সেই ইশতেহারে আমাদের এই কর্মসূচিটা থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইশতেহারে যা কিছু থাকে সেটা কিন্তু বাস্তবায়ন করতে হয়।
তাহলে ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। তবে এটাকে আপনি এইভাবে দেখেন যে মানুষের মধ্যে একটা সচেতনতা বোধ, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা তৈরি করি। বিএনপি যেমন করছে, আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেখা দেখি অন্য রাজনৈতিক দল বা কোনো সামাজিক সংস্থা বা কোনো সামাজিক গোষ্ঠী বা কোনো ব্যক্তি উদ্যোগেও কিন্তু এটা হবে। এটা আপনাকে একটা ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা যোগাবে যে এই গাছ লাগালে এরপরে যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, আমাদের কলেজ স্কুলগুলোতে সংসদ নির্বাচন হবে, সবাই এই প্রোগ্রামটাকে কিন্তু লুক্রেটিভ প্রোগ্রাম বা অ্যাট্রাকটিভ প্রোগ্রাম বা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোগ্রাম হিসেবে এটা গ্রহণ করবে। সুতরাং আমাদের যে উদ্দেশ্য অ্যাওয়ারনেস করা, মানুষকে সচেতন করা এবং অন্য লোককে উদ্বুদ্ধ করা, সেটা কিন্তু টার্গেট আমাদের সফল হবে ইনশাআল্লাহ। একটা হলো যে আপনার আসন এলাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের মধ্যে, কারণ এখানে আপনি জানেন যে 35টার মতো মাছ কোম্পানি আছে, যেটা বিদেশের শতভাগ কারেন্সি আমাদের দেশে আর্ন করে। তো সেই ক্ষেত্রে এই অঞ্চলের এই কারখানাগুলো, কাঠকলগুলো রুগ্ন হয়ে আছে। তো আপনি যদি নির্বাচিত হন, তা সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কী থাকবে বা আপনি এ বিষয়ে কী পরিকল্পনা আছে? মানে নির্বাচিত হন বা নাই হন, পরিকল্পনা কি, যেহেতু রূপসার সন্তান হিসেবে? দেখেন, আমি এই অঞ্চলে গত 17 বছর যাবত এই অঞ্চলে আমি নির্বাচনের এবং রাজনীতির জন্য আছি। আমার বিভিন্ন বক্তব্য যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনার প্রশ্নের উত্তর পাবেন। তারপরও যেহেতু প্রশ্ন করেছেন যে আমার এলাকায় পূর্ব রূপসায় অনেক মাছ কোম্পানি, এইটার থেকে আমরা ফরেন কারেন্সি আর্ন করি। এই জন্য আমার একটা বক্তৃতায় আমি বলেছি যে আমরা একটা ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন রূপসায় করব। তাহলে কি সব কোম্পানিগুলো এক জায়গা হলো, এতে আপনার পরিবেশের একটা এনভায়রনমেন্টের একটা পলিউশন থেকে বাঁচবে। কারণ মাছ কোম্পানিতে অনেক কেমিক্যাল ব্যবহার করা হয়, অনেক কিছু ব্যবহার করা হয়, তাই না? সেখানটা একটা পরিবেশ দূষণের ব্যবস্থা থাকে। তারপরে আমরা যদি ইপিজেড করতে পারি তাহলে আরও অনেক উদ্যোক্তা এসে এখানে কোম্পানি করবে। এর ফলে শুধু বাংলাদেশ ফরেন কারেন্সি আর্ন করতে তা না, আমাদের যে প্রাথমিক লক্ষ্য যে আমাদের এখানে মানুষকে কর্মসংস্থান করা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে 1 বছরের মধ্যে আমরা 1 কোটি কর্মসংস্থান দেব। এইভাবে যদি উদ্যোগী হই, শুধু সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়াই কিন্তু কর্মসংস্থানের প্রধান লক্ষ্য না। আমরা যদি শিল্প, কলকারখানা বা বিভিন্ন রকম প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি তাহলে কর্মসংস্থান হবে। সুতরাং বুঝতেই পারছেন, একটা এক্সপোর্ট প্রসেসিং জোন যদি আমরা করি সেখানে, তাহলে আমাদের নিজেদের লোকের কর্মসংস্থান হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং আমাদের এখানে অন্য বায়ার, বিভিন্ন বায়াররা, আপনার জানেন কিছুটা যে কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ বলে একটা কথা আছে, এই ইপিজেড হলে কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি হবে এই মাছ কোম্পানিগুলো। এটা বিএনপির একটা লক্ষ্য রয়েছে। সবাইকে ধন্যবাদ। আপনারা একটু বসেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নাস্তা আপনাদের সবাইকে ভাই, আপনাদের নাস্তার পর্ব শেষ করে আমাদের আমরা রাস্তায় শুরু করব। নাস্তা রেডি করতে করতে এই ছবিটা নিয়ে নেন মতি ভাই, এখানে তারপরে রাস্তায় আমার কাছে র্যালিটা হবে, ওটার একটা ছবি নিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজ সরাসরি খুলনা রূপসা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত খুলনা 4 আসনের ধানের কাণ্ডারি জননেতা জনাব আজজুল বারী হেলাল আজ তার নিজের বাড়ি থেকে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, একটি বাড়ি একটি গাছ, সবুজায়নের অঙ্গীকার। এই সবুজায়নের লক্ষ্যে তার প্রার্থীর নিজ বাড়ি থেকে 50,000 গাছ এলাকার প্রত্যেকটি বাড়িতে দেওয়া হবে এবং রোপণ করা হবে। তো বাড়ির সামনে কেউ আসবেন না, বাড়ির সামনে কেউ আসবেন না।
ভাই একটু দেখেন ক্যামেরা কোন পাশে যাক সাংবাদিকরা বলি এটা বকুল গাছ আচ্ছা এই জায়গায় ওঠে এটা দুটো এটা আম গাছ একটা বকুল এইটা বকুল গাছ এই জায়গায় ওঠে বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভালো কাজগুলোর মধ্যে একটি কাজ ছিল হচ্ছে বৃক্ষরোপণ। সেই বৃক্ষরোপণ পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে আজিজুল বাড়ি হিলাল ভাই, যিনি খুলনা 4 আসনের ধানের শীষের কাণ্ডারি, সেখানে প্রথম ভাই ওই পাশে যান ভাই ভাই প্রথম যে বৃক্ষরোপণ কর্মসূচিটা শুরু করতে যাচ্ছে, এটা খুলে ফেলতে হবে প্লাস্টিকটা খুলে ফেলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একটি বার একটি গাছ সবুজায়নের অঙ্গীকার। খুলনা 4 আসনে আজ প্রার্থী তার নিজের বাসভবনের সামনে থেকে এই কর্মসূচি শুরু করছেন। সেই উদ্যোগেই প্রথম গাছটি রোপণ করছেন তিনি। ভাই মাথার উপর হাতগুলো ছড়ান ভাই ভাই মাথার উপর হাতগুলো এই গাছটা শুধু সবাই তো এদিকে তাকায় পশ্চিম দিকে ঠেলা দাও ঠিক আছে ভাই ভাই একটু এদিকে তাকান ভাই ভাই দেবেন পানি দেবেন না এখন পানি দেব না পানি আজকে একটি বাড়ি একটি গাছ সবুজের অঙ্গীকার, একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার, সবুজায়নের অঙ্গীকার একটি বাড়ি একটি গাছ, একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার, সবুজায়নের অঙ্গীকার একটি বাড়ি একটি গাছ, একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার, সবুজায়নের অঙ্গীকার একটি বাড়ি একটি গাছ, একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার। আচ্ছা এই সাইড থেকে শোনা যায় নিচে নিয়ে আমি বসি ভাই আপনি তো মোবাইল ভরে দিচ্ছেন বকুল গাছটায় ভাই 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 একটু ভাই মোবাইল একটু বসতে ভালো ভাই ঠিক আছে চাইবে দেন একটু গোড়াটা চাইবে একটি বকুল গাছ একটি আম গাছ রোপণের মাধ্যমে আমরা আমাদের এই সবুজায়নের কর্মসূচি শুরু করলাম। আল্লাহ আমাদের সহায় হন ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, দেখতে পাচ্ছেন একটি বাড়ি একটি গাছ সবুজায়নের অঙ্গীকার। সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে আজ 1500 ফলের গাছ এই আইজগাতি সহ খুলনা 4 আসনের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে গাছ রোপণ করা হবে। খুলনা 4 আসনের আমাদের ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব আজিজুল বাড়ি হিলাল ভাইয়ের নিজ বাসভবন থেকে আজ এই যে এলাকার বিভিন্ন এলাকার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ফলজ গাছ রোপণের যে কর্মসূচি শুরু করেছেন,